গিন্নি, ও গিন্নি, ও গিন্নি। ওই এলেন, সারা গ্রাম একেবারে মাথায় করে ঢুকলেন। বলি হয়েছে কি? হ্যাঁ, শিগগিরই দেখবে এসো কি এনেছি। ও যাই যাই, কি হয়েছে কি বলো তো? এই দেখো, কত বড় ইলিশ মাছ, একেবারে টাটকা। ও বাবা, কত বড় ইলিশ মাছ! মা, ও মা, আমি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খাবো। দুশের ইলিশ মাছ উনি ঝোল করে খাবে। বলি দিনে তো 4 বার করে গাড়ু হাতে কচু বনে যাস, তার উপর আবার কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে তো আর কথাই নেই। কেন, কি হবে বাবা? সর্ষের তেল বের হবে। তার চেয়ে গিন্নি এক কাজ করো, বেশ ভালো করে কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা আর ওই মিষ্টি হাজারি নারকোলের আধখানা মালা কুড়ে ভালো করে লঙ্কা বাটা দিয়ে মেখে পাতুরি কর। শখ ইলিশ মাছের পাতুরি খাবে, আর আমার ঝোলের বেলায় লবডঙ্কা। আমার যদি ইলিশ মাছের ঝোল খেয়ে সর্ষের তেল বের হয়, তবে ওই ইলিশ মাছের পাতুরি খেয়ে তোমার সদ্য ওলা ওঠা হবে। ওহ মা, তোমরা সকাল থেকে কি কিচিরমিচির শুরু করলে বলো তো? এই দেখ না, দেখ তোর বাবা কত বড় একটা ইলিশ মাছ এনেছে, তাই কথা হচ্ছিল মাছটা দিয়ে কি রান্না হবে। তা কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত এখনো কিছু হয়নি মা। তোর ভাই মহি বলছিল ঝোল খাবে, আর তোর বাপ বলছিল পাতুরি। আর তোমার ইচ্ছাটা কি? পাতুরি ঝোল সবই তো প্রায় রোজই হয়, কিন্তু কোনোদিন দই ইলিশ হয় না। তা আজ একটু দই ইলিশ হলে মন্দ হয় না, কি বল মা রানী? সে তোমরা ঝোল, ঝাল, পাতুরি, ভাপা কি কাঁচা যা খাবে খাও। আমার জন্য কিন্তু 2 টুকরো দাগার মাছ ভেজে রেখো। ইলিশের তেল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খাবো। আর একটা অন্তত পেটির টুকরো অম্বল করে দিও, না হলে মরেও শান্তি পাবো না। মরেও শান্তি পাবো? ভারী তো এলেন আমার শান্তিপ্রিয় অম্বলের রানী। আমি বলছি পাতুরি না, ভাজা আর অম্বল না, দই না, ঝোল, বলছি ইলিশ পাতুরি। দই ইলিশ। ঝোল। অম্বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ সব রান্নাই একটু একটু করে হবে খন। ওরে বাতাসি, মাছটা কেটে ফেল মা। যাই কথা মা। কি ব্যাপার জমিদার মশাই, বড় চুপচাপ গম্ভীরভাবে বসে, মনে হচ্ছে যেন কিছু চিন্তা করছেন। তা চিন্তার কারণটা কি জানতে পারি কি? হরিচরণ অকালে চলে গেল, তাই মনটা বড় ভারাক্রান্ত। চারপাশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। নতুন কোনো বন্ধু পাবো কি, যে আমার একেবারে অন্ধ সমর্থক হবে, ঠিক যেমনটি হরিচরণ ছিল। বড়ই চিন্তার কথা। তা এই ব্যাপারে আপনি কোনো পণ্ডিতের সাহায্য নিচ্ছেন না কেন? পণ্ডিতে কি করবে? হাত ছেলে মানুষের মন দেখে বলবে কে আমার অন্ধ সমর্থক? না নায়েব মশাই, আপনার চুলগুলো মনে হচ্ছে সব রোদ্দুরে পেকেছে, বয়সে নয়। কেন এ কথা বললেন কেন জমিদার মশাই? কখনো কোনো পণ্ডিত কোনো রকম গণনা করে মানুষের অন্তর জানতে বা বুঝতে পেরেছে? না আজ পর্যন্ত এরকম কোনো গণনা বা মন্ত্র বা এমন কোনো দেববস্তু বেরিয়েছে যার দ্বারা মানুষের অন্তরটা জানতে বা বুঝতে পারা যায়? স্বয়ং ভগবানকে পর্যন্ত দেবদূতেদের কথার উপর বিশ্বাস করে চলতে হয়। পণ্ডিতরা যখন গণনা করে মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারে, তখন তাহলে মানুষের অন্তর দেখতে পাবে না কেন? আপনার কথার কিছুটা হলেও যুক্তিকতা আছে বটে। বেশ, দেখুন, যা আপনার মনে হয় তাই করুন। ঠিক আছে জমিদার মশাই। সবই তো বুঝলাম নায়েব মশাই, কিন্তু ওসব মোসাহেব অনুসন্ধানের কাজ আমার দ্বারা হবে না। আর ওসব মানুষের অন্তরের মাল মশলার খোঁজ খবরও আমি নিতে পারবো না। কেন পারবেন না কেন? এই কাজের জন্য আপনাকে তো উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। সমস্ত জমিদারির বিনিময়েও এ কাজ আমি করতে পারবো না। পারবেন না? কেন পারবেন না শুনি? আমি পণ্ডিত,
নানা রকম শাস্ত্র অনুশীলন করে কাব্য পাঠ করে নিজের জ্ঞান ভাণ্ডার বিস্তৃত করে পণ্ডিত হয়েছি। মানুষের অন্তর জানতে পারেন একমাত্র ভগবান আর তপস্বিদ্ধ মুনি ঋষিরা। কারণ মানুষের অন্তর জানার জন্য দরকার দিব্য দৃষ্টি, আর সেটা আমার মতো পণ্ডিত বা তোমার মতো নায়েবের কর্ম নয়। তবে কি কোনো উপায় নেই? এদিকে মোসাহেবের শোকে আমাদের জমিদার মশাই যে শোকে মুহ্যমান হয়ে আছেন। দেখে মনে হচ্ছে মনের মতো মোসাহেব না পেলে বোধহয় আজ রাতের মধ্যেই পটল তুলবেন। একটা উপায় আছে। কি উপায় পণ্ডিত মশাই? আমাদের ঘূর্ণি গ্রামের নেপাল নাপিতকে মনে আছে? ওই যে মোটা মতন, আরে একটু কালো মতন, গ্রামের পূর্ব সীমায় সেই যে আটচালা। হ্যাঁ, মনে পড়েছে। ওই যে যার ছেলে গোপাল বর্তমান ওই কেষ্টনগরে থাকে আর মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে চাকরি করে। শুনেছি মহারাজের দরবারে তার যথেষ্ট খাতির। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর তার একমাত্র কারণ বুদ্ধি, উপস্থিত ক্ষুরোধার বুদ্ধি। তুমি বরং গিয়ে তাকেই ধরো, দেখো সে যদি এই সমস্যাটার কোনো সমাধান বের করতে পারে কি না। বেশ, দেখি তাহলে। কথাটা আমাদের জমিদার মশাইকে বলে দেখি। যদি উনি রাজি হন তো ভালো, না হলে পটল তুলে নিজেই সোজা হরিচরণের কাছে চলে যাবেন। তা যা বলেছ। আচ্ছা, চললি তাহলে। স্বয়ং পণ্ডিত মশাই কথা বলেছেন? আগে হ্যাঁ জমিদার মশাই। পণ্ডিত মশাই যথেষ্ট চিন্তা ভাবনা করেই কোনো সিদ্ধান্ত জানান। তা বেশ, তুমি তাহলে গোপালকে সসম্মানে এখানে আনার আমন্ত্রণ জানাও, তাও যত শীঘ্র সম্ভব। যথা আজ্ঞা জমিদার মশাই। বাহ, সত্যি গিন্নি, তোমার যত বয়স বাড়ছে ততই যেন তোমার রান্নার জাদু বাড়ছে। কেন হঠাৎ এ কথা বলছো কেন? এতদিন জানতাম ইলিশ মাছের পাতুরি অমৃত, কিন্তু আজ জানলাম দই ইলিশ সব থেকে বেশি অমৃত। তাই বুঝি? কিন্তু আমি যদি বলি গাছি কচু আর কুলি বেগুন দিয়ে মাছের ঝোলের স্বাদ সবচেয়ে ভালো। হ্যাঁ, তা হলেও হতে পারে। অসাধ্য সাধন পটিয়সী মেয়ে তুমি, চাইলে সবকিছুই করতে পারো। আগে এটাই কি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ ভাই। আগে আপনিই বুঝি গোপাল? হ্যাঁ, আমারই নাম। কিন্তু কি ব্যাপার ভাই, কোত্থেকে আসছো তুমি, আর আগমনের হেতুই বা কি? আগে আমি আসছি ঘূর্ণি গ্রাম থেকে। ঘূর্ণি গ্রামে জমিদার মশাই আমাকে আপনার কাছে পাঠালেন। ঘূর্ণি গ্রামের জমিদার মশাই? কিন্তু পিতৃপুরুষের যা সামান্য জমি আছে তার সমস্ত খাজনাপত্র তো আমি মিটিয়ে দিয়েছি। আগে না, খাজনা আদায়ের জন্য নয়। তবে জমিদার মশাই আপনাকে এই পত্রটি পাঠিয়েছেন। এটা পড়লেই তার সমস্ত কিছু বুঝতে পারবেন। পত্র কই দেখি। গোপাল, বহুদিন তোমার কোনরূপ দর্শন লাভ হয়েছে বলে আমার মনে পড়ে না। এই ঘূর্ণিগ্রামেই তোমার বাপ ঠাকুরদার 14 পুরুষের ভিটে, কিন্তু বর্তমানে তুমি নদিয়া নৃপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের অধীনে বিদূষকে চাকরি করছো। শুনেছি মহারাজের কাছে তোমার যথেষ্ট খ্যাতি প্রতিপত্তি আছে। এছাড়া কৃষ্ণনগরে তুমি যথেষ্ট সম্পত্তিও খরিদ করিয়াছ। এখন আমি স্বীকার করলুম যে তোমার পিতামহের ভিটার যে খাজনা তা তুমি ঠিকই নিয়ম মতো দিয়ে যাচ্ছ, কিন্তু তবুও আমি একবার তোমার দর্শন প্রার্থনা করি, এবং তাও যত শীঘ্র সম্ভব হলে আজই আমার প্রহরীর সাথে চলে এসো, বিশেষ প্রয়োজন। এ তো দেখছি জরুরি তলব। কি করি বলো তো গিন্নি? যতই হোক, স্বয়ং জমিদার মশাই যখন তোমায় এত অনুনয় করে ডেকেছেন, তখন তোমার একবার যাওয়া উচিত। তাহলে কি আজই যাব? যাও, টুক করে ঘুরেই এসো। জমিদার মশাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হবে, সময় হলে পিতৃপুরুষের ভিটেটাও একবার দেখে নিতে পারবে। বেশ, তবে রওনা হই। চলি গো গিন্নি, চলি তবে। হ্যাঁ হ্যাঁ, এসো। দুর্গা দুর্গা।
জমিদার মশাই, গোপাল এসে গেছে। সসম্মানে তাকে এখানে নিয়ে এসো। আর হ্যাঁ, নায়েব মশাইকে খবর দিও। যথা আজ্ঞা জমিদার মশাই। সামান্য এক মৌ সাহেবের জন্য আপনি আহার নিদ্রা ত্যাগ করে বসে আছেন? দূর দূর, এসব নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি আজই আপনার মৌ সাহেব নির্বাচিত করে দিচ্ছি। আজই তুমি আমার মৌ সাহেব বেছে দেবে? বড় আশ্চর্যের কথা। ঠিক আছে, ঠিক আছে, যদি আজই তুমি আমার পছন্দের মৌ সাহেব বেছে দিতে পারো, তাহলে আমি তোমায় নদী তীরে আমার যে 50 বিঘা খাস জমি আছে তা দান করব। হ্যাঁ, আমাদের জমিদার মশাইয়ের কথার নড়চড় হয় না। এখন বলুন, আপনার মৌ সাহেব হতে পারে এরকম কোনো ব্যক্তি কি আপনি মনে মনে ঠিক করে রেখেছেন, নাকি গ্রামে ঢেঁড়া পিটিয়ে সে কথা ঘোষণা করতে হবে? না না না, মনে মনে আমি কাউকেই ঠিক করিনি। প্রয়োজন মনে করলে তুমি গ্রামে ঢেড়া পিটিয়ে দাও। যা আপনার ইচ্ছা। শোনো শোনো শোনো, আমাদের ঘূর্ণি গ্রামের জমিদার মশাই শ্রীযুক্ত বংশদণ্ডধর মহাশয় তার একমাত্র মশায়েব হরিচরণের মৃত্যুতে যথেষ্ট শোকসন্তপ্ত। এই উপলক্ষে তিনি তার আত্মার শান্তি কামনা করছেন এবং তার স্থলে এক নতুন মোসাহেব নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন, এবং সেই কারণে জমিদারের মোসাহেবি কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জমিদার মশাইয়ের কাছারি বাড়িতে গিয়ে নায়েব মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে বলা হয়েছে, আর তাও মাত্র 2 দিবসের মধ্যে। কি ব্যাপার গোপাল, 2 দিন তো চলে গেল, দুজনের বেশি তো এলো না। আর আগে আমাদের বাবা কাকাদের আমলে দেখেছি মৌ সাহেব হবার জন্য সব উঠে পড়ে লেগে যেত। কি ব্যাপার কে জানে। আসলে মহারাজ, সবসময় জল উঁচু উঁচু আর জল নিচু নিচু এই রকম অন্ধ সমর্থক করাটাকে বোধহয় লোক আর পছন্দ করছে না। আর তারপর সবচেয়ে বড় কারণ দক্ষিণা। আপনার বাপ কাকাদের আমলে মৌ সাহেবরা পেত মোহরের থলে, আর বর্তমানে তারা পায় সিকি আধুলি। তার থেকে চাষবাস করাটাকে তারা অনেক বেশি লাভ বলে মনে করে। নিতান্তই যারা হাবাতে তারাই মৌ সাহেব হতে চায়। আগে জমিদার মশাই সর্বসাকুল্যে 3 জন মাত্র। বেশ, তাদেরকে এখানে নিয়ে এসো। ঠিক আছে। জমিদার মশাই, আপনি বরং চটপট পাশের ঘরে চলে যান আর ওই পর্দার আড়ালে লুকিয়ে থাকুন। তাহলেই বুঝতে পারবেন কে আপনার প্রকৃত মৌ সাহেব। বেশ, যা তোমার ইচ্ছা। গোপাল, এই যে এরা 3 জন। বেশ, নায়েব মশাই, আপনি যেতে পারেন। ঠিক আছে। তোমার নাম কি ভাই? আগে চতুরানন। গজানন? আরে না না, চতুরানন। বেশ বেশ, তোমার নাম কি ভাই? আগে 5 করি। 7 করি। সে 5 করি 7 করি 3 করি, যাই হোক, নাম হইল গিয়ে লাউয়ের গোটা, তুলে ধরার জন্য দরকার। ভালো ভালো, তুমি বেশ কথা জানো তো ছোকরা। সবই আপনার কৃপা। তবে তুমি কিন্তু ভাই একটু আস্ত ছাগল। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছে। ছাগল না হলে কেউ এ কাজ করতে আসে? তোমার স্পষ্ট কথা আমার খুব ভালো লেগেছে। তোমার নাম কি? আগে আপনি যা বলবেন তাই। বেশ, ভালো ভালো। আমি তোমার নাম দিলাম কুত্তা, নেড়ি কুত্তা। আগে নেড়ি কুত্তাই আমার নাম। আচ্ছা, তুমি কি নপুংসক? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। আপনার ঠিকই মনে হয়। তুমি জাতে কি? আগে গোঁড়া হিন্দু ব্রাহ্মণ সন্তান। কিন্তু আমাদের জমিদার মশাই কদিন পরেই মুসলিম ধর্ম গ্রহণ করবেন। গরু মুরগি ওইসব খাবেনও। বলি, তখন তুমি কি করবে? আগে জমিদার মশাইয়ের যদি মনে হয় তার মোসাহেবের ওই সমস্ত খাওয়া উচিত, তাহলে নিশ্চয়ই তা খাবো। কি গোড়া হিন্দু হয়ে গোমাংস ভক্ষণ? ছি ছি ছি, অধপ পথে যাবে, উচ্ছন্নে যাবে। আমরা আজই হিন্দু পণ্ডিতদের এই কথা জানাবো, জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করব। চলো চলো এখান থেকে, আমরা এক মুহূর্ত থাকবো না আর। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এখান থেকে চলো। ছি 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 ছি। জমিদার মশাই, আপনি এবার আড়াল থেকে বেরিয়ে আসতে পারেন। গোপাল,
এই কি আমার প্রকৃত মশাই? আগে হ্যাঁ জমিদার মশাই। তোমার বিচার তো শুনলাম, কিন্তু হরিচরণের স্থান এ নিতে পারবে কি, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। জমিদার মশাই, গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে যখন আপনার ইচ্ছায় গোমাংস খেতে রাজি হয়েছে, তখন আর সন্দেহ মনে রাখা কেন? তা অবশ্য ঠিক। তার ছোকরা কি নাম তোমার? আগে নেরি কুত্তা। হুম, ও নাম নয়, ও নাম নয়, তোমার পিতৃদত্ত নাম। আগে শিবে। বাহ, একসঙ্গে দুটো প্রাপ্তি, মোসাহেব লাভ আর মোসাহেবের নামও ধরে ডাকলে ঈশ্বর লাভ। যাকে বলে এক ঢিলে দুই পাখি। তোমার সাথে হাসি ঠাট্টায় বেশ কদিন সময় কেটে গেল। আপনার মৌ সাহেবটি কেমন হয়েছে জমিদার মশাই? ভালো তো? মনের মতো তো? মনের মতো কি বলছো গোপাল? এ তো একেবারে হরিচরণকে ছাড়িয়ে যাবে দেখছি। সেদিন আমি বললুম, দেখছো শিবে, আমাবস্যার জ্যোৎস্নাটা কেমন সুন্দর উঠেছে। ও কি বললো জানো? কি বললো জমিদার মশাই? বললো যে সুন্দর বলে সুন্দর, সূর্যের আলো এর কাছে ম্লান হয়ে যায়। তখন আমি জিজ্ঞাসা করলুম কেন? তখন বলল, চারিদিকে ঝলমলে আলো, অথচ গা জ্বালা করছে না, ঘাম হচ্ছে না, আবার জামা কাপড়কে যে শুকিয়ে নেওয়া যাবে। যাক, তাহলে আমার নির্বাচন সঠিক, বলুন। হ্যাঁ, সঠিক সঠিক, একদম সঠিক, পুরোপুরি সঠিক। আর এই না, সেই জন্যে আমার পুরস্কার। জয় ঘূর্ণির জমিদারের জয়। তারপর শুনলাম তুমি নাকি কৃষ্ণনগরে ফিরে যাবে। হ্যাঁ জমিদার মশাই, ঠিকই শুনেছেন। ভাবছি আজই কৃষ্ণনগরে ফিরে যাব। কিন্তু কেন? এখানে তোমার আদর যত্নের কি কোনো ত্রুটি হচ্ছে? আগে না জমিদার মশাই, আপনার আপ্যায়নে আমি যথেষ্টই আরামে আছি। তবে অনেক দিন ঘর ছাড়া, বউ ছেলে মেয়ে সব কেমন আছে জানি না। আর সর্বোপরি মহারাজ কৃষ্ণচন্দ্র, তারও কোনো খবর পাইনি। তাই মনটা কৃষ্ণনগরে যাবার জন্য বড় ছটপট করছে। আর ভাবছি যাবার আগে একবার পৈতৃক ভিটেটা একবার বরং দেখেই যায়। থাকবেই না যখন, তখন আর জোর করব না। কখন রওনা দেবে বলো? আমি তোমার সম্মান রক্ষার্থে তোমার সাথে দুজন প্রহরী দেব। কোনো প্রয়োজন নেই জমিদার মশাই। বর্তমানে আমি যতই মহারাজের বিদূষক হই না কেন, মনে প্রাণে আমি কিন্তু এখনো নেপাল নাপ্তের ছেলে গোপালই রয়ে গেছি। তাছাড়া পিতৃপুরুষের ভিটায় যাব, তাই মাথা নিচু করে সম্মান সহকারে যাব। দুই পাশে দুই প্রহরী নিয়ে সদম্ভে গেলে বরং তারা স্বর্গ থেকে এসব দেখে রেগে যাবেন। পারলে হয়তো দু একখানা অভিশাপও না দিয়ে দেন। বেশ, তোমার যা ইচ্ছা। আমি তবে আসি জমিদার মশাই, প্রণাম। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না, গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে। ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলভী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? এ বাবা, ভুলে গেলে নাকি? সেই যে তোমাদের আল্লাহকে দাড়িপাল্লা বলেছিল। মনে নেই আবার? যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই। তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন, তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আয়োজন প্রস্তুত। এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখ তো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো মৌলভী সাহেব, ওই তো সে বেটা মাথা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। কে? ও আলম, তা কি খবর রে তোদের? সব আছিস কেমন? ভালো। এই দেখো মৌলভী সাহেব তোমায় ডাকছেন। মৌলভী সাহেব ডাকছেন? মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
মৌলভী সাহেব ডাকছেন? না, একটু আনন্দের খবর। দাঁড়াও দাঁড়াও, যাই। কি ব্যাপার মৌলী সাহেব, কেমন আছেন? ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। ওহ গোপাল, এই দেখো তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। দাঁড়াও, তোমারই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে এই তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য, কূর্ম, বরাহ মানে শুকর। ছি ছি ছি, ওয়াক, থু থু, এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাইতে হয়। এ যে আমাদের ধর্মে অপবিত্র। ছি ছি, ওয়াক, থু।